ইন্দো প্যাসিফিক অঞ্চল কী এবং এই অঞ্চলের ভূরাজনৈতিক গুরুত্ব কী, বাংলাদেশের এক্ষেত্রে অবস্থান কী এবং ইন্দো প্যাসিফিক অঞ্চল ঘিরে যুক্তরাষ্ট্র ও চীনের পরিকল্পনা এবং কৌশল কী তা নিয়ে সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করব। ভারত মহাসাগর এবং প্রশান্ত মহাসাগরের বিস্তৃত জলরাশি এবং সেই জলরাশিকে ঘিরে থাকা দেশগুলোকে নিয়ে গঠিত যে অঞ্চল তাকে বলা হয় ইন্দো প্যাসিফিক অঞ্চল। এই অঞ্চলের সঙ্গে অনেকগুলো দেশ সংযুক্ত রয়েছে। এর মধ্যে উদীয়মান শক্তি হিসেবে রয়েছে চীন আর সুপার পাওয়ার আমেরিকা। রয়েছে ভারত ও পাকিস্তানের মতো পারমাণবিক শক্তিধর দেশ, আবার জাপান এবং কোরিয়ার মতো অর্থনৈতিক শক্তিও এখানে আছে। এছাড়াও এখানে বাংলাদেশ আছে, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, দক্ষিণ পূর্ব এশিয়া এবং পূর্ব এশিয়ার দেশগুলো রয়েছে। তো দেখুন, এই যে ইন্দো প্যাসিফিক অঞ্চল কী সেটা বলতে গিয়ে আমি বলেছি এখানে ভারত মহাসাগর এবং প্রশান্ত মহাসাগরের যে বিস্তৃত জলরাশি এবং সেই জলরাশিকে ঘিরে থাকা যে সকল দেশগুলো তাদের নিয়ে যে অঞ্চল গঠিত তাই হচ্ছে ইন্দো প্যাসিফিক অঞ্চল। তাহলে এই যে প্রশান্ত মহাসাগর এটা হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় মহাসাগর, আর ভারত মহাসাগর হচ্ছে বিশ্বের তৃতীয় বৃহত্তম মহাসাগর। এই যে দুইটা মহাসাগর বিশ্বের সামুদ্রিক সীমানার প্রায় 65% নিয়ন্ত্রণ করে। অর্থাৎ এই অঞ্চলে বিশ্বের সামুদ্রিক সীমানার 65% রয়েছে। তাহলে চিন্তা করুন, বিশ্ব বাণিজ্য যে ঘটে, এই বিশ্ব বাণিজ্যের সিংহভাগ কিন্তু ঘটে সমুদ্রপথে। স্থলপথে বা আকাশপথে বাণিজ্য করা অনেক ব্যয়বহুল, এছাড়া আরও অনেক সমস্যা আছে। তো সেক্ষেত্রে মূলত বিশ্ব বাণিজ্য সমুদ্রপথেই হয়। আর এই বিশ্ব বাণিজ্য যে সমুদ্রপথে হয় সেই সমুদ্রপথের 65% নিয়ন্ত্রণ করে যে অঞ্চল, সেই অঞ্চলে আসলে সকল পরাশক্তিগুলোই নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে চায় যাতে তাদের বাণিজ্য সুষ্ঠুভাবে সম্পন্ন হয়। এছাড়া তারা যাতে সঠিকভাবে বা তাদের ইচ্ছা মতো, তাদের খেয়াল খুশি মতো এখানে বাণিজ্য করতে পারে। সবাই চায় যে এই অঞ্চলে তাদের একটা প্রভাব থাকুক, যার কারণে আমেরিকাও চায় এই অঞ্চলে তাদের একটা প্রভাব থাকুক, চীনও চায় এই অঞ্চলে তাদের একটা প্রভাব থাকুক। তো এটাই আসলে এই অঞ্চলের গুরুত্বের মূল কারণ, সেটা হচ্ছে অর্থনৈতিক কারণ। অর্থাৎ সঠিকভাবে এবং স্বাভাবিকভাবে বাণিজ্য কার্যক্রম নিয়ন্ত্রণের জন্য এই অঞ্চলে তাদের প্রভাব থাকা একটা গুরুত্বপূর্ণ বিষয়। তাছাড়া এই যে বিশাল সামুদ্রিক অঞ্চল, এই অঞ্চলে অনেক খনিজ সম্পদ পাবার সম্ভাবনা আছে বা পাওয়া যাচ্ছে। তারা যদি পরাশক্তিগুলো যদি এই অঞ্চলের দেশগুলোর উপর তাদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারে, তাহলে এই সকল খনিজ সম্পদ আহরণের মাধ্যমে তারা অর্থনৈতিকভাবে লাভবান হতে পারবে। এটা অন্যতম আরেকটা কারণ। তো এটাই হচ্ছে এই ইন্দো প্যাসিফিক অঞ্চলের ভূরাজনৈতিক গুরুত্ব। এই ইন্দো প্যাসিফিক অঞ্চলের ভূরাজনৈতিক গুরুত্ব এতটাই বেশি যে যুক্তরাষ্ট্র 2021 সালে ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি বা ইন্দো প্যাসিফিক কৌশল ঘোষণা করেছে এবং এখানে তারা উল্লেখ করেছে ইন্দো প্যাসিফিক দেশগুলোর যে জনসংখ্যার বসবাস সেটা বৈশ্বিক জনসংখ্যার অর্ধেকের বেশি। এবং আমরা জানি জনসংখ্যা মানেই হচ্ছে সম্পদ। চিন্তা করুন, জাস্ট এই অঞ্চলটায় বৈশ্বিক জনসংখ্যার অর্ধেকের বেশি জনসংখ্যা রয়েছে এবং এই যে বিশাল জনসংখ্যা, এই বিশাল জনসংখ্যা হচ্ছে একটা বিশাল মার্কেট। এখানে যদি পরাশক্তিগুলো তাদের নিজেদের আধিপত্য বজায় রাখতে পারে, তারা এই সকল অঞ্চলে তাদের পণ্য আমদানি রপ্তানির মাধ্যমে প্রচুর অর্থনৈতিকভাবে লাভবান হতে পারবে। আবার এই যে বৈশ্বিক জনসংখ্যার অর্ধেক রয়েছে এই অঞ্চলে, তাদের মধ্যে আবার 58% তরুণ এবং এই তরুণ জনগোষ্ঠীর যে কর্মোদ্যম তাকে কাজে লাগিয়েও অর্থনৈতিকভাবে অনেক লাভবান হওয়া সম্ভব। তো এগুলো হচ্ছে এই অঞ্চলের ভূরাজনৈতিক গুরুত্বের অন্যতম কারণ। আসলে যে দেশের সমুদ্রের উপর বেশি নিয়ন্ত্রণ থাকবে সেই দেশ তত বেশি শক্তিশালী হবে, কারণ সমুদ্রপথে বাণিজ্য সহজ ও ব্যাপকভাবে করা যায়। সমুদ্রকেন্দ্রিক বাণিজ্যের মাধ্যমে একটি দেশ অন্য দেশের সঙ্গে যোগাযোগ ও ব্যবসা বাড়াতে পারে। এর ফলে অর্থনীতি শক্তিশালী হয় এবং আন্তর্জাতিক প্রভাব বৃদ্ধি পায়। যার সমুদ্রের উপরে ক্ষমতা এবং নিয়ন্ত্রণ যত বেশি, সে আসলে তত বেশি শক্তিশালী। এটাই আসলে বাস্তবতা।
যুক্তরাষ্ট্র যে ইন্দো প্যাসিফিক কৌশল ঘোষণা করেছে সেখানে জাপান, দক্ষিণ কোরিয়া, ভারত, পাকিস্তান, ফিলিপাইন ও বাংলাদেশ সহ বেশ কয়েকটি দেশের নাম আছে, কিন্তু ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এখানে চীনকে অন্তর্ভুক্ত করা হয়নি, বরং চীনকে এই অঞ্চলের জন্য আগ্রাসী এবং ক্ষতিকর প্রতিবেশী হিসাবে উল্লেখ করা হয়েছে। অন্যদিকে চীন পাল্টা অভিযোগ করে বলে যে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে পশ্চিমা জোট চীনকে সামরিকভাবে ঘিরে ফেলার চেষ্টা চালাচ্ছে এবং চীন কোনো ধরনের আন্তর্জাতিক বাণিজ্য ও জলসীমায় জাহাজ চলাচলে বাধা দিচ্ছে না। এই অঞ্চলে আবার চীনের সঙ্গে তাদের প্রতিবেশী রাষ্ট্র যেমন চীন ভারতের মধ্যে একটা দ্বন্দ্ব রয়েছে, চীন তাইওয়ান, চীন জাপান, চীন দক্ষিণ কোরিয়ার মধ্যেও দ্বন্দ্ব আছে। এই যে দ্বন্দ্বগুলো, এই দ্বন্দ্বগুলোকে পশ্চিমা বিশ্ব বিশেষ করে যুক্তরাষ্ট্র আবার তাদের কৌশল হিসেবে নিয়েছে এবং আসলে পশ্চিমা বিশ্ব বা যুক্তরাষ্ট্র এই অঞ্চলে চীনের উত্থানকে রোধ করতে চায়। এই উদ্দেশ্যে 2007 সালে যুক্তরাষ্ট্র, ভারত, জাপান এবং অস্ট্রেলিয়া এই 4টি দেশ মিলে একটা জোট গঠন করে, তার নাম হচ্ছে কোয়াড জোট। বাট কিন্তু 2007 সালে এই কোয়াড জোটটা গঠিত হলেও প্রায় 1 দশক হিমঘরে থাকার পর 2017 সালে সক্রিয় হয়ে ওঠে এই জোটটি এবং বলা হয় যে এই জোটের লক্ষ্য হচ্ছে ইন্দো প্যাসিফিক অঞ্চলে শান্তি এবং স্থিতিশীলতা বজায় রাখা এবং নৌ চলাচল নিশ্চিত করা। কিন্তু এটাই কি আসলে মূল লক্ষ্য? আসলে মূল লক্ষ্য হচ্ছে চীনের ক্রমবর্ধমান সামরিক অর্থনৈতিক প্রভাব মোকাবেলা করা এবং এশিয়া মহাদেশের দেশগুলোর উপর চীনের আধিপত্য বিস্তার রোধ করা। তো এখন আমরা এখানে বাংলাদেশের ভূমিকা নিয়ে যদি সংক্ষেপে একটু কথা বলি, সেটা হচ্ছে বাংলাদেশকে বিবেচনা করলে দেখা যায় বাংলাদেশের অবস্থান ইন্দো প্যাসিফিক অঞ্চলের কেন্দ্রস্থলে এবং এর রয়েছে বঙ্গোপসাগরের বিশাল জলরাশি। এই জলরাশির গভীরে লুকিয়ে আছে তেল, গ্যাস, জীববৈচিত্র্য এবং নবায়নযোগ্য শক্তির আধার। বাংলাদেশ ইন্দো প্যাসিফিক অঞ্চলকে এমন একটি অঞ্চল হিসেবে বিবেচনা করে যেখানে যুক্তরাষ্ট্র, চীন, ভারত, রাশিয়া, ইউরোপ সহ সবার জন্য উন্মুক্ত থাকবে। বাংলাদেশ 2023 সালে তার নিজস্ব ইন্দো প্যাসিফিক দৃষ্টিভঙ্গি প্রকাশ করেছে, যা শান্তি, অর্থনৈতিক উন্নয়ন ও উন্মুক্ত সমুদ্র বাণিজ্যের উপর গুরুত্ব আরোপ করে। তো লাস্ট আরেকটা বিষয় বলে শেষ করে দেব, সেটা হচ্ছে চীন এক্ষেত্রে কী ধরনের কৌশল গ্রহণ করছে। চীনের যে বিআরআই প্রজেক্ট বা বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ, এই যে একটা পরিকল্পনা আছে, এর মাধ্যমে মূলত চীন এই যে ইন্দো প্যাসিফিক অঞ্চলের বিভিন্ন দেশ, এই দেশগুলোর উপরে তাদের প্রভাব বিস্তার করার চেষ্টা করছে এবং সেক্ষেত্রে তারা বেশ সফলও হচ্ছে বা হয়েছে বলা যায়। তো এগুলোই হচ্ছে ইন্দো প্যাসিফিক অঞ্চলের ব্যাখ্যা এবং ইন্দো প্যাসিফিক অঞ্চলের কী গুরুত্ব, এক্ষেত্রে চীন এবং যুক্তরাষ্ট্রের কৌশল কী এবং বাংলাদেশ এক্ষেত্রে কেমন ভূমিকা রাখছে।